ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আরএমএস এডুকেশন। দেখো, সামনেই তোমাদের এএনএম এন্ট্রান্স এক্সাম। আর এই এক্সামকে লক্ষ্য করি আজকের এই সেশনে আমি তোমাদের জীবনবিজ্ঞানের আরও একটি ইম্পর্টেন্ট প্র্যাকটিস সেট নিয়ে এসেছি, যেখানে তোমরা জীবনবিজ্ঞান থেকে 30টি সাজেস্টিভ প্রশ্ন পাবে। এবং প্রতি ক্লাসের মতোই আমি এতটাই ডিটেলসে আলোচনা করব যাতে করে 30টি প্রশ্ন রিলেটেড যাবতীয় যা যা প্রশ্ন হতে পারে সবটাই তোমাদের ক্লিয়ার হয়ে যায়। তাই প্রত্যেককে বলবো খুব মনোযোগ সহকারে এই ক্লাসটা দেখতে থাকো, কারণ এই সেশনটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। এই সেশনের মধ্যেই তোমরা অনেকগুলো চ্যাপ্টার রিভিশন একসাথে করে নিতে পারবে। তাই প্রত্যেকে আরও একবার বলবো খুব মনোযোগ সহকারে ক্লাসটা দেখতে থাকো। এই ক্লাসের গুরুত্ব কতটা, এই ক্লাসের কার্যকারিতা কতটা, সেটা তোমরা এক্সামের দিন বুঝতে পারবে। তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো। প্রথমেই বলছে, একজন মধুমেহ আক্রান্ত রোগী ঘন ঘন জল পান করেন, কারণ তাকে রক্ত থেকে অতিরিক্ত যেটা নির্গত করতে হবে সেটি হলো কি? অপশান এতে আছে শর্করা, অপশান বিতে আছে ইনসুলিন, অপশান সিতে আছে গ্লুকাগন এবং অপশান ডিতে আছে লবণ। তো এই চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে, এটা কিন্তু প্রশ্নে জানতে চাওয়া হয়েছে। তো সবার প্রথমে দেখো, তোমাদেরকে আমি একটা প্রশ্ন বলছি। যদি পরীক্ষায় এরকম প্রশ্ন আসতো যে মধুমেহ রোগটা নিচের কোন হরমোনের প্রভাবে ঘটে, তোমরা কিন্তু খুব সহজেই অ্যান্সারটা করে দিতে পারতে, তাই তো? পারতে কি না পারতে না বলো? তোমরা কিন্তু পারতে, অনেকেই পারতে। আমি বলছি 100 যদি ক্লাসটা দেখো, 99% ছেলে মেয়ে কিন্তু এই অ্যান্সারটা দিতে পারবে। কিন্তু এই প্রশ্নের অ্যান্সারটা দেওয়ার জন্য কিন্তু 20% কিন্তু পার্সেন্টেজ কমে যাবে। দেবে 80% কি 70% ছেলে মেয়ে কিন্তু উত্তর করতে পারছে। কেন পাচ্ছে না বাকি ছেলেরা? তাদের বেসিক ঠিকঠাক ক্লিয়ার নেই। তো বেসিকটা ক্লিয়ার এই মুহূর্তে আর সম্ভব নয়। তো যতটুকু তোমাদের ক্লিয়ার রয়েছে তার মধ্যে আমি চেষ্টা করছি এই ক্লাসের মাধ্যমে ক্লিয়ার করে দেওয়ার অনেকটা। দেখো, আমরা কি জানি? আমরা জানি যে অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের আলফা কোষ এবং বিটা কোষ দুটো কোষ রয়েছে। ঠিক আছে, কি বললাম? অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এই যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স রয়েছে না, এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের দুটো কোষ থাকে, একটা হচ্ছে আলফা কোষ আর একটা হচ্ছে বিটা কোষ। খুব ভালো করে মনোযোগ সহকারে শুনবে। এবার পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে যে এই আলফা কোষ থেকে এরকম মেনশন করে দেবে যে অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের আলফা কোষ থেকে নিচের কোন হরমোনটি ক্ষরিত হয়। ঠিক আছে, আবার অনেক সময় প্রশ্ন আসবে যে অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে কোন হরমোন ক্ষরিত হয়। ঠিক আছে, তো দেখো, আলফা কোষ থেকে ক্ষরিত হয়, মনে রাখবে, গ্লুকাগন। কি বললাম? আলফা কোষ থেকে ক্ষরিত হয় গ্লুকাগন। ক্লিয়ার? আর বিটা কোষ থেকে ক্ষরিত হয় কিন্তু ইনসুলিন। কি বললাম? ইনসুলিন। এটা কিন্তু মনে রাখবে, অনেক সময় এরকম ডিরেক্টলি প্রশ্ন দিয়ে দেয়। ঠিক আছে, তাহলে ইনসুলিন এবং গ্লুকাগন কোথা থেকে ক্ষরিত হয় কিন্তু আমরা জানলাম। এবার দেখো, রক্তে যখন শর্করার মাত্রা স্বাভাবিকের থেকে বৃদ্ধি পায়, ঠিক আছে, তখন কি হয়? তখন ইনসুলিন হরমোনটা ক্ষরিত হয়। ইনসুলিন হরমোনটা ক্ষরিত হয়ে কি হয়? ওই শর্করাটাকে কি করে? ওই শর্করাটাকে কমাতে সাহায্য করে। বোঝা গেল? ওই শর্করাটাকে কমাতে সাহায্য করে। তাহলে এবার ওই শর্করাটা যখন কমাতে সাহায্য করছে, কে সাহায্য করছে? ইনসুলিন। না, আমাদের শরীরে কিন্তু নর্মালি ইনসুলিন কিন্তু ক্ষরিত হতে থাকে। যে ইনসুলিনটাই ওই রক্তে শর্করার মাত্রা যদি বেড়ে যায় স্বাভাবিকের থেকে, সেই শর্করার মাত্রাটাকে কমাতে কিন্তু আমাদের ইনসুলিন সাহায্য করে। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের? তাহলে এবার যখন ইনসুলিন যখন কম ক্ষরণ হবে শরীরে, তখনই কিন্তু আমাদের শরীরে এই মধুমেহ বা এর আরেকটা নাম রয়েছে, ভালো করে মনে রাখবে, ডায়াবেটিস মেলাইটাস বা ডায়াবেটিস মেলিটাস। ঠিক আছে, এটা মাথায় রাখবে। তাই ডায়াবেটিস মেলিটাস রোগটা দেখা যায় যদি ইনসুলিনের ক্ষরণটা কম হয়। ঠিক আছে, তাহলে দেখো, ইনসুলিনের ক্ষরণ কম হলে আমাদের শরীরে কি দেখা দেয় বললাম? আমাদের শরীরে শর্করার মাত্রাটা রক্তে কিন্তু বাড়তে থাকে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে যে মধুমেহ আক্রান্ত হবে তার শরীরে ইনসুলিনের ক্ষরণ তো কম এমনিতেই হবে, তাই তার শরীরে ইনসুলিনের ক্ষরণটা এমনি কম হবে। তাকে রক্ত থেকে যেটা নির্গত করতে হবে, কি নির্গত করতে হবে? তাকে রক্ত থেকে শর্করা নির্গত করতে হবে। বোঝা গেল? এখানে কিন্তু ইনসুলিন অ্যান্সার হবে না। খুব মাথায় খুব ভালো করে ঢোকাবে, যেখানে কিন্তু শর্করা অ্যান্সার হবে। কেন অ্যান্সার হচ্ছে আমি তোমাদের বললাম, যে রক্তে শর্করার মাত্রাটা বাড়াতে মানে কমাতে সাহায্য করছে ইনসুলিন। এবার যার মধুমেহ রোগ হচ্ছে বা ডায়াবেটিস মেলাইটাস রোগ হচ্ছে, তার শরীরে ইনসুলিনের ক্ষরণটা কম হচ্ছে। তাই ইনসুলিনের ক্ষরণটা যদি তার শরীরে কম হয়, তাহলে তার রক্তে শর্করার মাত্রাটা বাড়বে, স্বাভাবিক জিনিস।
রক্তে শর্করার মাত্রা বাড়তে গেলে তাহলে মধুমেহ আক্রান্ত রোগীকে ওই রক্তটার মাধ্যমে ওই শর্করাটাকেই বের করতে হবে মূত্রের মাধ্যমে বারবার জল পান করে। যে কোনো উপায়ে তাকে কিন্তু ওই রক্ত থেকে শর্করার পরিমাণটা কিন্তু কমাতে হবে। ক্লিয়ার? তাহলে অপশন এ কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর, যে তাকে কোনটা নির্গত করতে হবে, তাকে শর্করা নির্গত করতে হবে। ক্লিয়ার? প্রত্যেককে বোঝাতে পারলাম? আশা করি প্রত্যেকে বুঝেছো। তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে কি বলছে দেখো। পরের প্রশ্নে বলছে গ্রেভস রোগ। ঠিক আছে, এই গ্রেভস বর্ণিত রোগ কোন হরমোনের অধিক ক্ষরণের ফলে সৃষ্টি হয়? ACTH, ইনসুলিন, গ্লুকাগন এবং অপশন ডিতে আছে থাইরক্সিন। তো দেখো, এই গ্রেভস বর্ণিত রোগের আরেকটা নাম আছে। কি নাম? এক্স অপথ্যালমিক গয়টার। অনেক সময় কিন্তু এই গ্রেভস রোগ পরীক্ষাতে না এসে এক্স অপথ্যালমিক গয়টারও কিন্তু আসতে পারে। ঠিক আছে, তো মনে রাখবে থাইরক্সিন হরমোনের অধিক ক্ষরণের ফলে কিন্তু এই গ্রেভস বর্ণিত রোগ বা এক্স অপথ্যালমিক গয়টার রোগটা দেখা যায়। তাহলে অপশন ডি কিন্তু সঠিক উত্তর হবে। ঠিক আছে, তাহলে আমরা পেলাম কি থাইরয়েড হরমোনের অধিক ক্ষরণে পেলাম। তো কম ক্ষরণে কি দেখা যায়? কম ক্ষরণে প্রাপ্তবয়স্কদের দেখা যায় মিক্সিডিমা রোগ এবং বাচ্চাদের দেখা যায় ক্রেটিনিজম রোগ। একটু মাথায় রাখবে প্রত্যেকে কিন্তু। কি বললাম? থাইরয়েড হরমোনের কম ক্ষরণের ফলে প্রাপ্তবয়স্কদের হয় মিক্সিডিমা এবং বাচ্চাদের মানে শিশুদের হয়ে থাকে ক্রেটিনিজম। এই রোগ দুটো একটু মাথায় রাখবে। ঠিক আছে, আর বেশি ক্ষরণে কি হচ্ছে? গ্রেভস বর্ণিত রোগ বা এক্স অপথ্যালমিক গয়টার। ক্লিয়ার? এবার দেখো এই যে ACTH রয়েছে, অনেক সময় এই ACTH হরমোনের পুরো নাম পরীক্ষা জানতে চায়, বা যে কোনো হরমোনের কিন্তু পুরো নাম পরীক্ষা জানতে চাওয়া হতে পারে। তো মনে রাখবে ACTH এর পুরো নাম হচ্ছে অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন। অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন। ঠিক আছে, তো এই হরমোন চ্যাপ্টারটা কিন্তু প্রত্যেককে বলবো খুব ভালো করে কিন্তু পরীক্ষার জন্য পড়তে। ঠিক আছে, পুষ্টি, পরিপাক ও বিপাক এবং হরমোন এই দুটো চ্যাপ্টার কিন্তু প্রত্যেককে বলবো খুব ভালো করে পড়বে। তো দেখো, তাহলে এই ACTH হরমোন, এই হরমোনের অধিক ক্ষরণের ফলে কী রোগ দেখা যায় একটু মাথায় রাখবে? কুসিং রোগ। ঠিক আছে, কুসিং রোগ দেখা যায় কিন্তু এই ACTH হরমোনের অধিক ক্ষরণের ফলে, এটা একটু মাথায় রাখবে। ঠিক আছে, তো ACTH কি বললাম নামটা? অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। ক্লিয়ার? এবার এখান থেকে দেবে কিছু যে হরমোনগুলো রয়েছে FSH, ICSH, LH, STH, এইসব হরমোনগুলোর কিন্তু নামটা কিন্তু তোমরা একটু ভালো করে জেনে রাখবে। এবং বিশেষ করে যেসব উদ্ভিদ হরমোনগুলো রয়েছে, প্রাণী হরমোন, উদ্ভিদ হরমোন দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক। ঠিক আছে, তো প্রতিটা হরমোনকে বললো খুব ভালো করে কিন্তু মনোযোগ সহকারে প্রত্যেকে কিন্তু পড়বে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে বলছে কোন প্লাস্টিড শ্বেতসার বা শর্করা জাতীয় খাবার সঞ্চয় করে? ঠিক আছে, অপশান কি রয়েছে? অ্যামাইলোপ্লাস্ট, প্রোটিনোপ্লাস্ট, অ্যালিউরোনপ্লাস্ট এবং অপশান ডিতে আছে এলায়োপ্লাস্ট। ঠিক আছে, দেখো প্লাস্টিড। আচ্ছা তোমরা আমাকে এবার একটা প্রশ্ন বলো, মানে একটা অ্যান্সার বলো, সরি, যে প্লাস্টিড উদ্ভিদ কোষেও দেখা যায়? এটা তো আমরা জানি যে প্লাস্টিড উদ্ভিদ কোষে দেখা যায়। তো প্লাস্টিড কি প্রাণী কোষে দেখা যায়? এটা অ্যান্সার করে জানাবে তোমরা কমেন্টের মাধ্যমে। প্লাস্টিড কি প্রাণী কোষে দেখা যায়? এটা অ্যান্সারটা কিন্তু তোমরা আমাকে জানাবে। তাহলে দেখো, এই যে প্লাস্টিড, এই প্লাস্টিড হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট রয়েছে, বিভিন্ন কাজে কিন্তু সাহায্য করে। এদের মেন কাজটা হচ্ছে কি? ক্রোমোপ্লাস্ট যেমন মেন কাজ হচ্ছে ফুল, পাতা, ফলে এসবের বর্ণ নির্ধারণ করা। আবার কোনো প্লাস্টিডের কাজ আছে খাদ্য সঞ্চয় করা। আবার ক্লোরোপ্লাস্টের কাজ আছে তোমার সহায়ক সংশ্লেষের মাধ্যমে খাদ্য উৎপাদন করা। তো বিভিন্ন রকম কাজ রয়েছে কিন্তু, কেউ খাদ্য উৎপাদন করে, কেউ আবার খাদ্য সঞ্চয় করে। তো এক ধরনের প্লাস্টিড রয়েছে যারা খাদ্য সঞ্চয় করে। তো সেটাই বলছে কোন প্লাস্টিড শ্বেতসার বা শর্করা জাতীয় খাদ্য সঞ্চয় করে রাখে। ঠিক আছে, সেটা কিন্তু তোমাকে প্রশ্নে জানতে চেয়েছে। তো মনে রাখবে শ্বেতসার জাতীয় খাবার বা শ্বেতসার জাতীয় যে ইয়েটা বলেছে খাদ্যটা সঞ্চয় করে রাখছে কে? অ্যামাইলোপ্লাস্ট। ঠিক আছে, অ্যামাইলোপ্লাস্ট কিন্তু শ্বেতসার জাতীয় খাদ্য সঞ্চয় করে রাখছে। ক্লিয়ার? আর প্রোটিনোপ্লাস্ট বা এর আরেকটা নাম রয়েছে অ্যালিউরোনপ্লাস্ট। ঠিক আছে, প্রোটিনোপ্লাস্ট বা অ্যালিউরোনপ্লাস্ট, এই প্লাস্টিডটা প্রোটিন জাতীয় খাবার সঞ্চয় করে রাখে। আর ফ্যাট জাতীয় খাবার সঞ্চয় করে রাখে এলায়োপ্লাস্ট। ঠিক আছে,
তাহলে আমাদের প্রশ্নে জানতে চাইছে কি শ্বেতসার বা শর্করা জাতীয় খাবার, তো কে হবে? অপশান এ অ্যামাইলোপ্লাস্ট। ক্লিয়ার? তো প্রত্যেকে কিন্তু এই প্রশ্নটা একটু ভালো করে দেখে রাখবে, এটা একটু মোটাটা লেভেলের প্রশ্ন, তো এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসার চান্স রয়েছে। এবং এই যে দুটো এক্সাম্পল বললাম প্রোটিনোপ্লাস্ট এবং এলায়োপ্লাস্ট, এই এক্সাম্পলগুলো কিন্তু দেখে রাখবে। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। দেখো একটু আগে যে প্রশ্নটা তোমাদের বলছিলাম যে এসিটিএইচ হরমোনের বেশি ক্ষরণে কোন রোগ দেখা যায়, দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, একটু দেখে নাও। জাইগান্টিজম, কুসিং রোগ, বামনত্ব এবং অপশান ডিতে আছে গ্রেভস বর্ণিত রোগ। দেখো গ্রেভস বর্ণিত রোগ আমরা একটু আগেই পড়লাম যে থাইরয়েড হরমোনের কি হয় অধিক ক্ষরণের ফলে কিন্তু এই গ্রেভস বর্ণিত রোগ দেখা যায়। কিন্তু এই এসিটিএইচ হরমোনের বেশি ক্ষরণে কোন রোগ দেখা যায়? মনে রাখবে অপশান বি কুসিং রোগ। ঠিক আছে, এবার দেখো, এবার এখান থেকে আমরা আরও দুটো রোগ জানবো, যেটা হচ্ছে গ্রোথ হরমোন। যদি গ্রোথ হরমোন অধিক ক্ষরণ হয় তাহলে অল্প বয়স্কদের জাইগান্টিজম বা অতিকায়ত্ব দেখা যায়। আর এই গ্রোথ হরমোনে অধিক ক্ষরণের ফলে প্রাপ্তবয়স্কদের অ্যাক্রোমেগালি দেখা যায়। ক্লিয়ার? আর গ্রোথ হরমোনে কম ক্ষরণের ফলে কিন্তু বামনত্ব বা ডোয়ারফিজম দেখা যায়। প্রত্যেকে কিন্তু এই জায়গাটা ভালো করে দেখে রাখবে যে গ্রোথ হরমোনের অধিক ক্ষরণের ফলে অল্প বয়স্কদের জাইগান্টিজম বা অতিকায়ত্ব দেখা যায়, অল্প বয়স্কদের কিন্তু। আর গ্রোথ হরমোনের অধিক ক্ষরণের ফলে প্রাপ্তবয়স্কদের দেখা যাচ্ছে অ্যাক্রোমেগালি। আর গ্রোথ হরমোন কম ক্ষরিত হলে দেখা যাবে বামনত্ব বা ডোয়ারফিজম। এই ইংলিশ টার্মগুলো কিন্তু মনে রাখবে, ডোয়ারফিজম, ঠিক আছে, জাইগান্টিজম, এই জিনিসগুলো কিন্তু ইংলিশ টার্মগুলো কিন্তু মনে রাখতে হবে। অনেক সময় বাংলা না এসে ইংলিশ টার্মটা দিয়ে পরীক্ষায় প্রশ্ন চলে এলো। ঠিক আছে, তাহলে কি পেলাম? অপশান বি পেলাম কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। আরেকটা জিনিস এখান থেকে মনে রাখবে যে এই হরমোনগুলো কোথা থেকে ক্ষরিত হয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে পিটুটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয় কোনটা হরমোন, থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হয় কোন হরমোন, এটা কিন্তু মনে রাখবে। মনে রাখবে এসিটিএইচ হরমোন এটা কিন্তু পিটুটারি থেকে ক্ষরিত হয়, পিটুইটারি। ঠিক আছে, এটা কিন্তু পিটুটারি থেকে ক্ষরিত হচ্ছে। ক্লিয়ার? প্রত্যেকের এই জিনিসটা কিন্তু এখান থেকে মনে রাখতে হবে যে কোথা থেকে ক্ষরিত হচ্ছে, এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন দিয়ে দেয়। নিজের কোনটি পিটুটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন নয়, এরকম দিয়ে পরীক্ষায় প্রশ্ন চলে আসতে পারে। তো এই জায়গাটা একটু আমাদের খেয়াল রাখতে হবে যে কোথা থেকে এই হরমোনগুলো নিঃসৃত হচ্ছে। ক্লিয়ার? শুধু কাজ বা তার অল্প ক্ষরণ বা অধিক ক্ষরণে কী হচ্ছে এটা জানার থেকেও কোথা থেকে ক্ষরিত হচ্ছে এটাও কিন্তু জানতে হবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। মিওসিস কোষ বিভাজনের কোন উপদশায় ক্রোমোজোমগুলির সজ্জা ফুলের তোড়ার মতো হয়? ঠিক আছে, কোন উপদশাতে ক্রোমোজোমগুলির সজ্জা ফুলের তোড়ার মতো হয়? লেপ্টোটিন, প্যাকাইটিন, জাইগোটিন এবং অপশান ডিতে আছে মেটাফেজ। তো মনে রাখবে এটা হয়ে যাবে অপশান এ লেপ্টোটিন। ঠিক আছে, লেপ্টোটিন উপদশাতে কিন্তু ক্রোমোজোমগুলির সজ্জা ফুলের তোড়ার মতো হয়। এই জন্য বিজ্ঞানী ডার্লিংটন এই স্টেজকে বোকে স্টেজ নাম দিয়েছেন, বোকে স্টেজ। ঠিক আছে, এবার দেখো জাইগোটের উপদশায় কি দেখা যায়? বাইভ্যালেন্ট দেখা যায়, টেট্রার দেখা যায়, সাইনেপসিস দেখা যায়, এটা কিন্তু মনে রাখবে। এক্সাম্পলগুলো তোমাদের লিখে রেখেছি। প্যাকাইটিন উপদশায় কি দেখা যায়? ক্রসিং ওভার, খুব ইম্পর্টেন্ট। কায়েজমা, রিকম্বিনেশন, ক্রসিং ওভার কিন্তু খুব ইম্পর্টেন্ট। বলে দেবো পরীক্ষাতে এরকম প্রশ্ন চলে এলো মিওসিস কোষ বিভাজনের কোন উপদশায় ক্রসিং ওভার দেখা যায়, তখন তোমাকে অ্যান্সার করতে হবে প্যাকাইটিন। কায়েজমা কোন উপদশায় দেখা যায়, রিকম্বিনেশন কোন উপদশায় দেখা যায়, এটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, আর ক্রোমোজোমগুলিকে স্পষ্ট দেখা যায় কোন উপদশায়? মনে রাখবো মেটাফেজে। ঠিক আছে, মেটাফেজ দশায় কিন্তু ক্রোমোজোমগুলিকে স্পষ্টভাবে লক্ষ্য করা যায়, এটা একটু খেয়াল রাখবে প্রত্যেকে। ঠিক আছে, তো যে এক্সাম্পল তোমাদের দিলাম প্রত্যেকে কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে। আর এরকম প্রশ্নটা যে পরীক্ষায় আসতে পারে যে কোন উপদশাকে বোকে স্টেজ বলা হয়? লেপ্টোটিনকে। ঠিক আছে, তো যেই ডেটাগুলো তোমাদের জন্য দিয়ে রেখেছি খুব ভালো করে কিন্তু প্রত্যেকে মাথায় রাখবো। চলো নেক্সট প্রশ্নে। নিচের কোন কোষাঙ্গাণুকে কন্ট্রোল রুম অফ সেল বলা হয়? ঠিক আছে, লাইসোজোম, রাইবোজোম, নিউক্লিয়াস এবং অপশান ডি রয়েছে প্লাস্টিড। তো কাকে বলা হচ্ছে কন্ট্রোল রুম অফ সেল? কি হবে? অপশান সি হবে নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে বলা হচ্ছে কন্ট্রোল রুম অফ সেল বা কোষের মস্তিষ্ক বা ব্রেন অফ সেল। নিউক্লিয়াস কিন্তু এটা নামেও পরিচিত, ব্রেন অফ সেল। ঠিক আছে, তো লাইসোজোম কী নামে পরিচিত বলো? লাইসোজোম হচ্ছে আত্মঘাতী থলি। তাই তো, লাইসোজোম কী নামে পরিচিত বললাম? আত্মঘাতী থলি। ঠিক আছে, রাইবোজোম কী নামে পরিচিত বলো?
প্লাস্টিড, প্লাস্টিড হচ্ছে কোষের রান্নাঘর নামে পরিচিত, কোষের রান্নাঘর। আর রাইবোজোম কী নামে পরিচিত তোমরা আমাকে কমেন্ট করে জানাবে প্রত্যেকে, ঠিক আছে? প্রত্যেকে কমেন্ট করে জানাবে রাইবোজোম কী নামে পরিচিত, ঠিক আছে? তাহলে অপশান সি পেলাম কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নে, নিচের কোনটি দ্বি-একক পর্দাবেষ্টিত কোষাঙ্গাণু? দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, কোনটা দ্বি-একক, কোনটা এককবিহীন, কোনটা সিঙ্গেল মেমব্রেন কোষাঙ্গাণু, সমস্ত কিন্তু আমাদের জেনে রাখতে হবে। তার জন্য একটা টিপস তোমাদের জন্য আমি রেখেছি, সেটা কিন্তু প্রত্যেকে একটু ফলো করবে, ঠিক আছে? দেখো যেগুলো ডবল মেমব্রেন কোষাঙ্গাণু, আমি একটু জুম করছি তোমাদের দেখতে সুবিধা হবে। দেখো ডবল মেমব্রেন কোষাঙ্গাণুগুলোর জন্য মনে রাখবে MNP বা MNOP, ঠিক আছে? যেখানে M মানে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, NO মানে হচ্ছে নিউক্লিয়াস, আর P মানে হচ্ছে প্লাস্টিড। এটা গেল ডবল মেমব্রেন, লক্ষ্য করবে কিন্তু ডবল। যে সিঙ্গেল মেমব্রেন বলে মানে একক পর্দাবেষ্টিত কোষাঙ্গাণু বলে, তখন মনে রাখবে GERL। কি বললাম? GERL। জি মানে হচ্ছে গলগি বডি, ER মানে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, L মানে হচ্ছে লাইসোজোম, ঠিক আছে? আর যদি বলে মেমব্রেনলেস, মেমব্রেনলেস বা পর্দাবিহীন কোষাঙ্গাণু কোনগুলো? মনে রাখবে রাইস, RI ফর রাইবোজোম আর C ফর সেন্ট্রোজোম, ঠিক আছে? তাহলে কি বললাম? ডবল মেমব্রেনের জন্য পেলাম MNP বা MNOP, যাই বলো না কেন। সিঙ্গেল মেমব্রেনের জন্য পেলাম GERL, আর মেমব্রেনলেসের জন্য পেলাম RIC, রাইস, ঠিক আছে? এই ট্রিক্সগুলো যদি মনে রাখো তাহলে খুব সহজে কিন্তু কোনটা দ্বি-একক, কোনটা সিঙ্গেল একক বা কোনটা পর্দাবিহীন, ঠিক আছে, তোমরা সহজে কিন্তু করে নিতে পারবে। তাহলে আমাদের প্রশ্নে কি বলেছে? প্রশ্নে জানতে চাইছে দ্বি-একক পর্দাবেষ্টিত কোষাঙ্গাণু কোনটা। তো দেখো দ্বি-এককের মধ্যে রয়েছে মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস আর প্লাস্টিড। তাহলে মাইটোকন্ড্রিয়া হবে, নিউক্লিয়াস হবে, প্লাস্টিড হবে, তার মানে অপশন ডি হবে কিন্তু সঠিক উত্তর, উপরের সবগুলি। ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, লুপিং কোন প্রাণীর গমন পদ্ধতিকে নির্দেশ করে? তারা মাছ, শামুক, হাইড্রা, অ্যামিবা। দেখো আমরা বিভিন্ন প্রাণীর গমনাঙ্গ কিন্তু পড়েছি, এখানে কিন্তু রয়েছে গমনাঙ্গ, এখানে রয়েছে গমন পদ্ধতি, তো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? খুব সুন্দর করে তোমাদের একটা লিস্ট বানিয়ে রেখেছি, প্রত্যেকের লিস্টে কিন্তু একবার দেখে নিও, প্রত্যেকে একবার দেখে নিও, ঠিক আছে? এর বাইরে কিছু পড়ার দরকার নেই। শামুকের হচ্ছে স্লাইডিং, তারা মাছের হচ্ছে লুপিং, হাইডার হচ্ছে লুপিং ও সোমারসল্টিং, ঠিক আছে? প্যারামেসিয়ামের হচ্ছে সিলিয়ারি চলন, ইউগ্লিনার হচ্ছে ফ্ল্যাজেলারি চলন, কেঁচোর হচ্ছে ক্রিপিং, অ্যামিবার হচ্ছে অ্যামিবয়েড চলন, এবং মানুষ হচ্ছে দ্বিপদ গমন। মানুষটা কিন্তু মনে রাখবে খুব ইম্পর্টেন্ট কিন্তু মানুষেরটা, দ্বিপদ গমন, ঠিক আছে? লুপিং কোন প্রাণীর গমন পদ্ধতিকে নির্দেশ করে? তাহলে কী হবে? তারা মাছও হবে বা হাইড্রা হবে। এটা ক্যাটাগরি 2 টাইপের প্রশ্ন, অপশান এ আর সি কিন্তু দুটো কিন্তু সঠিক উত্তর পাচ্ছি আমরা, ঠিক আছে? তাহলে এটা কি হলো? অপশান এ এবং সি সঠিক অ্যান্সার। ক্লিয়ার? এই লিস্টে কিন্তু প্রত্যেকে কিন্তু ভালো করে দেখবে, তাহলে খাতায় নোট করে নাও, তাহলে স্ক্রিনশট নিয়ে নাও। চলো নেক্সট প্রশ্নে, বলছে বেশিরভাগ মাছই জলে ডুবে যায় না কিসের উপস্থিতির জন্য? এয়ার সাইনাস, শরীরে উপস্থিত প্লবতা নির্দেশক, পটকা, এবং অপশান ডিতে সুইমারেটস। তো মনে রাখবে এই পটকা থাকার জন্য কিন্তু অধিকাংশ মাছ কিন্তু জলে ডুবে যায় না, ঠিক আছে? তো এবার দেখো পাখনা, পাখনা হচ্ছে মাছের প্রধান গমনাঙ্গ, ঠিক আছে? এই পাখনার সাহায্যে কিন্তু মাছ কিন্তু গমন করে থাকে। তো এদের দুজোড়া পাখনা থাকে, যেটা হচ্ছে দুটো জোড় পাখনা থাকছে, বক্ষ পাখনা, শ্রোণী পাখনা, এবং 3টি বিজোড় পাখনা থাকছে, পৃষ্ঠ পাখনা, পায়ু পাখনা এবং পুচ্ছ পাখনা, ঠিক আছে? এরা কি করে? পাখনাগুলো কাজ কি? সাঁতার কাটতে এবং দিক পরিবর্তনে সাহায্য করে। এগুলো কিন্তু কাজ দেয়। মাছের পাখনার কাজ কি? সাঁতার কাটা এবং দিক পরিবর্তনে সাহায্য করা। এছাড়া কি বলছে? পটকা জলের বিভিন্ন উচ্চতায় ওঠানামা করতে সাহায্য করে, যার ফলে কিন্তু মাছগুলো কী হচ্ছে? ডুবে যাচ্ছে না, ঠিক আছে? পটকার কাজে পরীক্ষা জানতে চাইবে। এবং মায়াটম পেশি কী করছে? সাঁতার কাটতে সাহায্য করছে, ঠিক আছে? তো পাখনার কাজ কি? পরীক্ষা এরকম জানতে চাইবে যে মাছের পাখনা নিজের কোন কাজটিতে সাহায্য করে, পটকার কাজ কি, এবং মায়াটম পেশির কাজ কি, ঠিক আছে? তো প্রত্যেকটা আলাদা আলাদা কাজ কিন্তু আমি তোমার জন্য লিখে রেখেছি, প্রত্যেকটা কিন্তু একটু দেখে নিও, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্নে। পরীক্ষাগারে ব্যবহৃত লিডমাস কাগজের উৎস কী? ঠিক আছে, আমাদের লিডমাস কাগজটা রসায়নের প্র্যাকটিক্যাল করার সময় আমরা ইউজ করতাম, যারা সায়েন্সের স্টুডেন্ট তারা অনেকেই জানবে। তো সেই লিডমাস কাগজটার উৎস কী, কোথা থেকে পাওয়া যায়? সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল, লাইকেন, এবং অপশান ডি ছত্রাক। মনে রাখবে এই লাইকেন থেকে কিন্তু আমরা এই লিডমাস কাগজটা পাচ্ছি, ঠিক আছে? এবার দেখো এই লাইকেন হচ্ছে শৈবাল ও ছত্রাকের মিশ্রণে কিন্তু তৈরি, এবং এটা দেখো এটা বায়ু দূষণ ইন্ডিকেটর হিসেবে কাজ করে।
ঠিক আছে, এয়ার পলিউশন ইন্ডিকেটর, এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে, নিচের কোনটা বায়ু দূষক ইন্ডিকেটর হিসেবে কাজ করে? এয়ার পলিউশন ইন্ডিকেটর। একটু ভালো করে লক্ষ্য রাখবে কিন্তু, যে লাইকেন থেকে আমরা লিটমাস কাগজ পাচ্ছি, লাইকেন শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে তৈরি, এবং লাইকেন এয়ার পলিউশন ইন্ডিকেটর হিসেবে কাজ করে। এই তিনটে ডেটা কিন্তু এই লাইকেন থেকে একটু মনে রাখতে হবে আমাদের জন্য। ঠিক আছে, এই তিনটে ডেটা মনে রাখলেই আমাদের জন্য সাফিসিয়েন্ট। ক্লিয়ার? কী কী বললাম মনে থাকবে? যে লাইকেন শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে তৈরি, লাইকেন থেকে আমরা লিটমাস পাই যেটা পরীক্ষাগারে ইউজ হয়, এবং এই লাইকেনটাই এয়ার পলিউশন ইন্ডিকেটর হিসেবে কাজ করে। ক্লিয়ার? বিশেষ করে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিন্তু একটু মডারেট লেভেলের প্রশ্ন, কিন্তু প্রত্যেকে কিন্তু মাথায় রাখতে হবে। চলো নেক্সট প্রশ্নে। এই প্রশ্নটা রিপিট হয়েছে, হ্যাঁ এটা রিপিট হয়েছে প্রশ্নটা। চলো পরের প্রশ্নে কি বলছে দেখি। ওই যে দূরবদ্ধ দৃষ্টি সম্পন্ন ত্রুটি ঠিক করা যাবে কোন লেন্স ইউজ করে? ঠিক আছে, দেখো, নিকটবদ্ধ দৃষ্টি মানে হচ্ছে মায়োপিয়া, আর দূরবদ্ধ দৃষ্টি মানে হচ্ছে হাইপারমেট্রোপিয়া। ইংলিশ টার্মগুলো কিন্তু মনে রাখতে হবে, কারণ অনেক সময় ইংলিশ টার্মগুলো দিয়ে পরীক্ষায় বেশি প্রশ্ন দেয়। তো কি হচ্ছে, নিকটবদ্ধ দৃষ্টিতে কি হচ্ছে, দূরের দৃষ্টিটা ব্যাহত হচ্ছে, নিকটের দৃষ্টি ঠিক থাকছে। আর দূরবদ্ধ দৃষ্টি কি হচ্ছে, নিকটের দৃষ্টি ব্যাহত হচ্ছে, দূরের দৃষ্টি ঠিক থাকছে। তো নিকটবদ্ধ দৃষ্টিতে এই ত্রুটিটা দূর করার জন্য আমাদের অবতল লেন্সযুক্ত চশমা ইউজ করতে হবে, আর দূরবদ্ধ দৃষ্টির জন্য আমাদের উত্তল লেন্সযুক্ত চশমা ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে অপশান ডি হবে কিন্তু সঠিক উত্তর। ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে। প্রশ্নে কি বলছে দেখো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসছে। নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি জল দূষণের প্রভাবে ঘটে? কলেরা, টাইফয়েড, কলেরা ও টাইফয়েড উভয়ই, এবং অপশান দিতে আছে কলেরা ও টাইফয়েড কোনোটিই নয়। ঠিক আছে, দেখো জল দূষণের ফলে কিন্তু এই কলেরা এবং টাইফয়েড উভয় রোগই কিন্তু দেখা যায়, মানে অপশান সি কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, এবার কোন কোন রোগ দেখা যায় একটু দেখে নাও। টাইফয়েড, কলেরা, অ্যামিবিয়াসিস, অ্যাসকেরিয়াসিস, ডায়রিয়া, এনসেফালাইটিস, এই রোগগুলো কিন্তু জল দূষণের ফলে কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, এবার কোন রোগের জন্য কোন ব্যাকটেরিয়া বা কোন ভাইরাস দায়ী সেগুলো কিন্তু আমাদের জানতে হবে। ঠিক আছে, তো এই জায়গাটা প্রত্যেকটা ভালো করে পড়বে কিন্তু, বিভিন্ন রোগ, এই রোগের জন্য কোন ব্যাকটেরিয়া বা কোন ভাইরাস দায়ী, বা কোনটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, বা কোনটা ভাইরাস ঘটিত রোগ, বা কোনটা প্রোটোজোয়া ঘটিত রোগ। ঠিক আছে, এরকম প্রশ্ন পরীক্ষায় আসে। আবার দেখো এরকম প্রশ্ন পরীক্ষায় আসে যে এই রোগটা মানব শরীরের কোন অঙ্গকে আক্রান্ত করে। ক্লিয়ার? কি কি প্রশ্ন বলছে একটু নোট করে নাও, যে রোগগুলোতে কি কি প্রশ্ন আসে, যে কিসের প্রভাবে ঘটে। 1 নাম্বার, কি ঘটিত রোগ, তার মধ্যে দুটো টাইপের প্রশ্ন আসে, একটা হচ্ছে ব্যাকটেরিয়া, ভাইরাস, এরকম করে মেনশন করে দেয়, বা প্রোটোজোয়া, বা এরকম মেনশন আছে কোনটা জল দূষণ, কোনটা বায়ু দূষণ, বা কোনটা মাটি দূষণের ফলে রোগ। ঠিক আছে, এরকম প্রশ্ন আসে। 2 নাম্বার কি প্রশ্ন আসে, 2 নাম্বার প্রশ্ন, 2 নাম্বার টাইপের প্রশ্ন আর কি, 2 নাম্বার টাইপের প্রশ্ন হচ্ছে যে ওই দায়ী ব্যাকটেরিয়া, ভাইরাসের নামগুলো। ঠিক আছে, নামগুলো জানতে চাই, যে এই কোন ব্যাকটেরিয়াটা এই রোগের জন্য দায়ী। ঠিক আছে, নামগুলো একদম পার্টিকুলার বিজ্ঞানসম্মত নেম, সায়েন্টিফিক নেমগুলো কিন্তু জানতে চাই। আবার কীরকম প্রশ্ন আসে, যে এই রোগটা কোন অঙ্গকে আক্রান্ত করে। ঠিক আছে, কোন অঙ্গ আক্রান্ত হচ্ছে, এই টাইপের একটা প্রশ্ন আসে, যে বিভিন্ন রোগে বিভিন্ন অঙ্গ আক্রান্ত হয়, সে কোন রোগে আক্রান্ত কোন অঙ্গটা সেটা জানতে চাওয়া হয়। আর একটা টাইপের প্রশ্ন এখান থেকে আসে, যে কোন টেস্ট, ওই রোগটাকে শনাক্তকরণ করার জন্য তুমি কোন টেস্টটা করবে। ঠিক আছে, সেটা পরীক্ষা জানতে চাওয়া হয়। তো এই 4টে টাইপের প্রশ্ন কিন্তু এই রোগ জীবাণু থেকে কিন্তু আসে। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু প্রত্যেকে একটু ভালো করে কিন্তু মাথায় রাখবে, এবং এখান থেকে তোমাদেরকে আমি বলছি, তুমি এখান থেকে ধরে রাখো জীবন বিজ্ঞানে তুমি এখান থেকে 6 থেকে 7 নাম্বার পাবে এই চ্যাপ্টার থেকে। ক্যাটাগরি 1-এ পাবে, ক্যাটাগরি 2-এ, ক্যাটাগরি 2-তে দুটো প্রশ্ন পাবেই, তাই 4 নাম্বার হয়ে গেল, আরও দুটো ক্যাটাগরি 1-এর প্রশ্ন কিন্তু পেয়ে যাবে। তোমাদের মিনিমাম 6 থেকে 7 নাম্বার, তার বেশিও হতে পারে এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্নের সংখ্যা। তোমাদের কিন্তু আমি বলে দিচ্ছি, প্রত্যেকে কিন্তু এই চ্যাপ্টারটা ভালো করে পড়ো। ঠিক আছে, যতটা ডিটেলসে পড়ে ততটা ডিটেলসে পড়ে রাখো, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন তোমরা কিন্তু পাবেই। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। এই দেখো আরেকটা টাইপের প্রশ্ন, তোমাদের আমি টাইপটা বলেছি, দেখো কীরকম প্রশ্ন আসে। মানুষের কালাজ্বর ব্যাধির জন্য দায়ী নিচের কোন প্রাণীটা? কিউলেক্স মশা, বালুমাছি, ছাড়পোকা, ফিতাকৃমি। তো কালাজ্বর রোগের জন্য কোন প্রাণীটা দায়ী, এখানে কোন ভেক্টরটা দায়ী সেটা জানতে চেয়েছে। দেখো কালাজ্বর এটা কি, এটা লিসমেনিয়া ডোনোভ্যানি নামে কিন্তু একটা প্রোটোজোয়া দ্বারা ঘটে। দেখো তো পরীক্ষায় প্রশ্ন এলো কালাজ্বর নিচের কোন প্রোটোজোয়ার জন্য
ঘটে। বা কালাজ্বর কি ঘটিত রোগ? ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, ছত্রাক। চারটে অপশন দিয়ে দেবো, তোমাকে কী করতে হবে? এটা হচ্ছে প্রোটোজোয়া ঘটিত রোগ। এবার তোমাকে প্রোটোজোয়ার নাম জানতে চাইবে, তখন তুমি কী বলবে? লিশমেনিয়া ডোনোভ্যানি। ক্লিয়ার? দুটো প্রশ্ন কিন্তু আমি বলে দিলাম। এবার একটা প্রশ্ন হলো যে এটা কিসের মাধ্যমে ছড়ায়? এটা স্যান্ডফ্লাই বা বালুমাছি বা ফ্লেবোটোমাস, যার বিজ্ঞানসম্মত নাম স্যান্ডফ্লাই, বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ফ্লেবোটোমাস। তো ফ্লেবোটোমাস বা বালুমাছির দ্বারা কিন্তু এটা বাহিত হয়। আরেকটা প্রশ্ন তোমরা পেলে, তিনটে হলো, ঠিক আছে। আর দেখো এই রোগটা আরেকটা নাম রয়েছে কালাজ্বর বা দমদম ফিভার বা লিশমেনিয়াসিস। এই তিনটে টাইপের প্রশ্ন তোমরা এখান থেকে পাবে। কালাজ্বর আর কি নাম বললাম? দমদম ফিভার। অনেক সময় কিন্তু দমদম ফিভার দিয়েও পরীক্ষায় প্রশ্নটা আসে, তো এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে এই প্রশ্ন সঠিক উত্তর কী পাচ্ছি? অপশান বি, বালুমাছি। ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে। বলছে একজন ব্যক্তির রক্তের গ্রুপ হচ্ছে এবি, তাহলে তিনি কোন ব্যক্তিকে রক্ত দিতে পারবেন? দেখো খুব সুন্দর কথা, তোমাদের আমি ছক রেখে দিয়েছি, প্রত্যেকে যাতে বুঝে নিতে পারো। যার এ গ্রুপের রক্ত, সে রক্ত দিতে পারবে কাকে? এ কে দিতে পারবে আর এবিকে দিতে পারবে, গ্রহণ করতে পারবে এ আর ও এর কাছ থেকে। ঠিক আছে। যার বি গ্রুপের রক্ত, সে দিতে পারবে বিকে এবং এবিকে দিতে পারবে, নিতে পারবে বি এবং ও এর কাছ থেকে। যার এবি গ্রুপের রক্ত, সে দিতে পারবে শুধুমাত্র এবি গ্রুপকেই। ঠিক আছে, নিতে পারবে কিন্তু এ বি এবং ও, চারটে গ্রুপের রক্ত থেকে কিন্তু সে নিতে পারবে। যার ও গ্রুপের রক্ত, সে দিতে পারবে কিন্তু সবাইকে, সে সবাইকে দিতে পারবে, নিতে পারবে কিন্তু শুধুমাত্র ও এর কাছ থেকে। ঠিক আছে, তো এই জন্যই ওকে কি বলা হয়? এই জন্য ওকে বলা হচ্ছে সার্বজনীন দাতা, আর এবিকে বলা হচ্ছে সার্বজনীন গ্রহীতা, কারণ সে সবাইকে কাছে রক্ত নিতে পারছে, এই সবাইকে রক্ত দিতে পারছে। ঠিক আছে, সার্বজনীন দাতা, সার্বজনীন গ্রহীতা কিন্তু এই জন্যই বলা হচ্ছে। দেখো এখানে লেখা আছে এবিকে সার্বজনীন গ্রহীতা বলা হয়। ঠিক আছে, এবং এখানে দেখো অ্যান্টিজেন এ এবং অ্যান্টিজেন বি দুটো থাকে কিন্তু। এই প্রশ্ন অনেক সময় চলে আসে যে অ্যান্টিজেন এ এবং অ্যান্টিজেন বি কোন গ্রুপের রক্তেই থাকে। ঠিক আছে, মনে হবে এবি গ্রুপের রক্তে। ঠিক আছে, তাহলে অপশান সি কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ক্লিয়ার? যে এবি গ্রুপের রক্তে, যার রক্তের গ্রুপ এবি, সে রক্ত দিতে পারবে শুধুমাত্র এবিকেই। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে বলছে সার্স রোগটি কি ঘটিত? ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক এবং প্রোটোজোয়া। দেখো সার্স, SARS, সার্স, যার পুরো নাম হচ্ছে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। ঠিক আছে, কি বললাম? সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, মানে এটা হচ্ছে একটা শ্বসনতন্ত্রের রোগ এবং এটা হচ্ছে ভাইরাস ঘটিত। ঠিক আছে, মানে অপশান বি হচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। বলছে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোন রোগটি শূকরের মাধ্যমে ছড়ায়? ঠিক আছে, চারটে অপশানের মধ্যে কোনটা শূকরের মাধ্যমে ছড়ায়? সোয়াইন ফ্লু, নিপা, জিকা এবং অপশান ডিতে রয়েছে প্লেগ। মনে রাখবে শুয়োরের মাধ্যমে ছড়ায় কিন্তু অপশান এ সোয়াইন ফ্লু। ঠিক আছে, এই সোয়াইন ফ্লু আবার হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। ভাইরাসটা কি? H1N1। ঠিক আছে, ভাইরাসের নামটা হচ্ছে H1N1 এবং এটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ সোয়াইন ফ্লু। ঠিক আছে, এটা হচ্ছে শ্বাসতন্ত্রের রোগ, যেটা শূকরদের মাধ্যমে ছড়ায়। ঠিক আছে, অপশান এ হচ্ছে সঠিক উত্তর। এবার নিপা ভাইরাস, জিকা ভাইরাস দুটোই কিন্তু ভাইরাস। ঠিক আছে, প্লেগ রোগটা কিসের মাধ্যমে ছড়ায় তোমরা আমাকে কমেন্ট করে জানিও। চলো নেক্সট প্রশ্নে। দেখো যে টাইপের প্রশ্ন তোমাদের বলছিলাম যে কোন রোগটা সংক্রমণে কোন অঙ্গ আক্রান্ত হয়। বলছে কলেরা রোগ সংক্রমণে নিচের কোন অঙ্গটা আক্রান্ত হয়? অন্ত্র, স্নায়ুতন্ত্র, ফুসফুস এবং রেচনতন্ত্র। অন্ত্র মিনস হচ্ছে ক্ষুদ্রান্ত্র। ঠিক আছে, কলেরা রোগ আক্রমণে কোন অঙ্গ আক্রান্ত হয়? অপশান এ। দেখে নাও একবার। কলেরাতে ক্ষুদ্রান্ত, যক্ষাতে ফুসফুস, হুপিং কাশি শ্বাসতন্ত্র, ধনুষ্টঙ্কারে মস্তিষ্ক স্নায়ুতন্ত্র, টাইফয়েডে পাকস্থলী, অন্ত্র, যকৃৎ প্লীহা, নিউমোনিয়াতে ফুসফুস। ঠিক আছে, এই লিস্টের প্রত্যেকটা চোখ বুলিয়ে নেবে। চলো নেক্সট প্রশ্নে। বলছে কোনো ব্যক্তি যদি সঠিক গ্রুপে রক্ত গ্রহণ না করে তাহলে কি ঘটনা ঘটবে? ঠিক আছে, এই যে এবি গ্রুপের রক্ত, সে কাকে দিতে? শুধুমাত্র এবিকেই দিতে পারে, সে নিতে পারে কিন্তু সবাইকার কাছ থেকে। তাকে যে কোনো গ্রুপের রক্ত দেওয়া হোক, সে কিন্তু তার কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, কারণ আমরা কি জানি যে এবি, সে এর থেকেও নিতে পারবে, বি এর থেকেও নিতে পারবে, এবির থেকেও পারবে, আবার ও এর থেকেও পারবে। তাই এবি গ্রুপের ব্যক্তিকে তুমি যে কোনো গ্রুপের রক্ত দাও, তার কোনো অসুবিধা হবে না। কিন্তু যার ও গ্রুপের রক্ত, তাকে যদি তুমি এ গ্রুপ দিয়ে দাও তাহলে তার প্রবলেম হবে, তাকে বি দিয়ে দাও তাহলে প্রবলেম হবে, তাকে এবি দিয়ে দাও তার প্রবলেম হবে, কিন্তু তাকে যদি ও দাও তাহলে তার কিন্তু কোনো প্রবলেম হবে না।
তাহলে এবার বলছে তোমাকে প্রশ্নে, তা তুমি এই যে ও গ্রুপের রক্তকে তুমি এ গ্রুপের রক্ত দিয়ে দিয়েছো, তাহলে এই ব্যক্তির দেহে কি দেখা যাবে তোমাকে জানতে চেয়েছে। বুঝতে পারলে প্রশ্নটা কি বলেছে? এবার দেখো তাহলে কি বলেছে অপশানে, সমস্ত ধমনী সংকুচিত হয়ে যাবে, ধমনী প্রসারিত হবে, প্লীহা এবং লিম্ফ নোডের অবনতি হবে, লোহিত রক্তকণিকা জমাট বাঁধবে। তো মনে রাখবে যে সঠিক গ্রুপে রক্ত দেওয়া না হয় লোহিত রক্ত নিয়ে কিন্তু জমাট বাঁধবে, মানে অপশান ডি কিন্তু সঠিক উত্তর হবে। ঠিক আছে, এবার এখান থেকে আরেকটা প্রশ্ন আছে, এই যে এবিও ব্লাড গ্রুপ সিস্টেম, এই যে ব্লাড গ্রুপ সিস্টেম এটা কি আবিষ্কার করেছিলেন? মনে রাখবে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার, ইনি কিন্তু এর ব্লাড গ্রুপের সিস্টেমটা, এবিও ব্লাড গ্রুপ সিস্টেমটা কিন্তু আবিষ্কার করেছিলেন কার্ল ল্যান্ডস্টেইনার। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে, নিচের কোন জোড়াটির ক্ষেত্রে মুক্ত সংবহনতন্ত্র দেখা যায়? ঠিক আছে, অপশানগুলো দেখো, কেঁচো এবং জোঁক, মানুষ এবং তিমি, আরশোলা এবং প্রজাপতি, এবং ব্যাঙাচির লার্ভা এবং হচ্ছে মাছ। তো কাদের দেহে মুক্ত সংবহনতন্ত্র দেখা যায়? ঠিক আছে, তো দেখো কী হবে অ্যান্সার, এটা অ্যান্সার কী হবে বলো, যে চিংড়ি, কাঁকড়া এবং পতঙ্গ শ্রেণীর প্রাণীদের দেহে কিন্তু, বিশেষ করে আরশোলা, মশা, এদের ক্ষেত্রে কিন্তু আমরা কি পাই, এবং প্রজাপতির দেহে দেখো আমরা পেয়ে যাচ্ছি কিন্তু মুক্ত সংবহনতন্ত্র। এবং মানুষ সহ বিভিন্ন অ্যানেলিডা পর্বের প্রাণী, এদের দেহে কিন্তু আমরা পাচ্ছি বদ্ধ সংবহনতন্ত্র। মানুষের দেহে কী হচ্ছে? বদ্ধ সংবহনতন্ত্র। তাহলে কি পেলাম? অপশন সি হচ্ছে সঠিক উত্তর, আরশোলা এবং প্রজাপতি এদের দিয়ে আমরা মুক্ত সংবহনতন্ত্র পাচ্ছি। তো মুক্ত সংবহনতন্ত্র কী জিনিস, বদ্ধ সংবহনতন্ত্র কী জিনিস, একটু তোমরা বইটা দেখে নিও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তো এক্সাম্পলগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, তো এক্সাম্পলগুলো তোমাদের কিন্তু ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে, পরের প্রশ্ন দেখো, ওই যে নিচের কোন শ্বেত রক্তকণিকা অ্যান্টিবডি তৈরি করে? নিউট্রোফিল, বেসোফিল, লিম্ফোসাইট এবং মনোসাইট। তো কোন শ্বেত রক্তকণিকা তোমাদের অ্যান্টিবডি তৈরি করে, এটা পরীক্ষা জানতে চেয়েছে। তাহলে দেখো খুব সুন্দর করে তোমাদের আমি একটু লিস্ট বানিয়ে দিয়েছি। প্রথমে দেখো কী রয়েছে, প্রথমে রয়েছে নিউট্রোফিল, তাই তো। নিউট্রোফিল কী করে? নিউট্রোফিল করছে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণুকে ধ্বংস করছে, তাই তো। ইওসিনোফিল কী করছে? ইওসিনোফিল করছে কি? অ্যালার্জি প্রতিরোধ করছে। কি বললাম? ইওসিনোফিল অ্যালার্জি প্রতিরোধ করছে, তাই তো। বেসোফিল কী করছে? হেপারিন ক্ষরণ করছে। লিম্ফোসাইট কী করছে? অ্যান্টিবডি সৃষ্টি করে অনেক ক্ষমতা প্রদান করছে। মনোসাইটের কাজ কি? তারও কাজ কিন্তু ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করা। তাহলে প্রশ্ন আমাদেরকে জানতে চেয়েছে কোন শ্বেত রক্তকণিকা অ্যান্টিবডি তৈরি করে। অ্যান্টিবডি তৈরি করছে কে? লিম্ফোসাইট, মানে অপশান সি হচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার? তো প্রতিটা শ্বেত রক্তকণিকার কাজ কি খুব সুন্দর করে লিখে রেখেছি, প্রত্যেকে কিন্তু আবার চোখ বুলিয়ে নিও, বিশেষ করে অ্যালার্জিটা, হেপারিনটা এবং অ্যান্টিবডিটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার দেখো, এবার এখান থেকে একটা প্রশ্ন আসে যে নিচের কোনটি দানাদার শ্বেত রক্তকণিকা, কোনটি হচ্ছে দানাবিহীন, মানে গ্রানুলোসাইট আর একগ্রানুলোসাইট। তো মনে রাখবে দানাদার হচ্ছে এই ফিলগুলো, ইওসিনোফিল, নিউট্রোফিল এবং বেসোফিল। আমি কালারটা চেঞ্জ করছি, এই তিনটে হচ্ছে দানাদার, মানে গ্রানুলোসাইট। আর এই দুটো হচ্ছে লিম্ফোসাইট এবং মনোসাইট হচ্ছে আগ্রানুলোসাইট, মানে দানাবিহীন। ঠিক আছে, তাহলে বলেছে কি নিচের কোন শ্বেত রক্তকণিকা অ্যান্টিবডি তৈরি করে, তাহলে অপশান সি হলো কিন্তু সঠিক উত্তর। এবার দেখো এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে যে শ্বেত রক্তকণিকার আয়ু কতদিন। ঠিক আছে, অনেক সময় কিন্তু প্রশ্ন চলে আসে। তো মনে রাখবে লোহিত রক্তকণিকার আয়ু হচ্ছে 120 দিনের মতো। ঠিক আছে, আর শ্বেত রক্তকণিকার আয়ু হচ্ছে প্রায় 1 থেকে 15 দিনের মতো। ঠিক আছে, আর অনুচক্রিকা হচ্ছে 3 থেকে 10 দিন। ক্লিয়ার? এদের আয়ু দিয়েও পরীক্ষায় প্রশ্ন আসে। এবার দেখো এখান থেকে প্রশ্ন একটা আছে যে এখান থেকে যেই অ্যানিমিয়াগুলো, এই রক্তের গ্রুপ থেকে যে হিমোগ্লোবিনের যে অ্যানিমিয়া দেখা যায়, সিকেল সেল অ্যানিমিয়া, হিমোলাইটিক অ্যানিমিয়া, এই অ্যানিমিয়াগুলো বা লিউকোসাইটোসিস, লিউকোমিয়া, ঠিক আছে, ডব্লিউবিসির সংখ্যা অত্যন্ত বৃদ্ধি পেলে রক্তে কী হয়? ইওসিনোফিল কাউন্টও বেড়ে যায়, মানে ব্লাড ক্যান্সার, লিউকোমিয়াটা, এই জিনিসগুলো, থ্রম্বোসাইটোসিস, এই যে রোগগুলো রয়েছে এই রোগগুলো কিন্তু প্রত্যেকটা ভালো করে দেখে নেবে। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে, বলছে কার্বোহাইড্রেট ছাড়া আর কোন খাদ্যে আমরা শক্তি পাই? দেখো
কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের তাপন মূল্য কিন্তু দেওয়া আছে পরীক্ষায়, কিন্তু প্রশ্ন চলে আসে তাপন মূল্য কত, মানে 1 গ্রাম ফ্যাটের দহনে কতটা আমরা তাপ পাচ্ছি, 1 গ্রাম প্রোটিনের দহনে কতটা পাচ্ছি, 1 গ্রাম কার্বোহাইড্রেটের দহনে কতটা তাপ শক্তি পাচ্ছি। তাহলে প্রশ্নে বলছে কার্বোহাইড্রেট ছাড়া আর কোন খাদ্যে আমরা শক্তির উৎস পাচ্ছি, মানে যেখান থেকে আমরা তাপ শক্তি পাবো তার মানে সেটা শক্তি। কোন খাদ্য পাচ্ছি আমরা, এখানেতে অপশান কি রয়েছে আমাদের, দেখো অপশান রয়েছে আমাদের মিনারেল আছে, ফ্যাট আছে, ভিটামিন আছে, উৎসেচক আছে। ফ্যাট রয়েছে, ফ্যাটে আমরা কিন্তু পাচ্ছি, তাহলে অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, আর এই তাপন মূল্যগুলো একটু প্রত্যেকে দেখে রাখবে, পরে কিন্তু প্রশ্ন চলে আসে। ঠিক আছে, 1 গ্রাম কার্বোহাইড্রেটের দহনে কত কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়। চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, পাশ্চাত্যের শিশুরা যারা খুব কম সূর্যালোক পায় তারা কোন রোগে আক্রান্ত হয়। ঠিক আছে, পাশ্চাত্যের শিশুরা যারা খুব কম সূর্যালোক পায় তারা কোন রোগে আক্রান্ত হয়, রিকেট, ডার্মাটাইটিস, স্কারভি, কোয়াশিওকর। আচ্ছা তোমরা আমাকে বলো, সূর্যের আলোতে কী থাকে বলো, সূর্যের আলোয় কী থাকে, ভিটামিন ডি। একটু ভালো করে মাথাটা খাটাবে প্রত্যেকে। ঠিক আছে, যে ভিটামিন ডি থাকছে সূর্যের আলোতে, তাহলে এবার তুমি ভাবো, তুমি যদি সূর্যের আলো কম পাও, ঠিক আছে, তুমি ধরো এখানে তোমাকে তো এখানে সূর্যালো তুমি পাবে, তুমি ধরো বাড়ির মধ্যে সারাদিন রয়েছো, বাড়ি থেকে বেরোচ্ছই না, তুমি সূর্যালো পাচ্ছ না, তাহলে তোমার শরীরে কোন ভিটামিনের ঘাটতি হবে তোমরা আমাকে বলো। তোমার শরীরে কিন্তু ভিটামিন ডি এর কিন্তু ঘাটতি দেখা যাবে, তাই তো, এর কমতি তোমার শরীরে দেখা যাবে। তাহলে এবার এই ভিটামিন ডি এর অভাবে যে রোগগুলো হয় সেগুলো তোমার শরীরে দেখা যাবে। বলো, যখন ভিটামিন ডি তোমার শরীরে ঘাটতি হচ্ছে, তাহলে এর অভাবে যে রোগগুলো হয় সেই রোগ তোমার শরীরে দেখা যাবে। এটা তুমি বুঝতে পেরেছো প্রত্যেকে। তাহলে এখন ব্যাপারটা হচ্ছে, এবার তোমার জায়গায় তুমি বসিয়ে দাও পাশ্চাত্যের শিশুদেরকে। তো পাশ্চাত্যের শিশুরা ভিটামিন ডি কম পাচ্ছে, মানে তাদের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি হচ্ছে। তাদের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি হয়, তাদের শরীরে এই ভিটামিন ডি এর অভাবে রোগ দেখা যাবে, তাই তো। তাহলে ভিটামিন ডি এর অভাবে রোগ দেখা গেলে কী কী রোগ হয় দেখে নাও, রিকেট হয় শিশুদের, বড়দের অস্টিওম্যালেসিয়া। তো কোন রোগ হবে, অপশন এ হবে সঠিক উত্তর। বুঝতে পারলে প্রত্যেকে, জাস্ট প্রশ্নটা ঘুরিয়ে রয়েছে। তোমাদের যদি পরীক্ষায় প্রশ্ন দিয়ে দিত ভিটামিন ডি এর অভাবে বাচ্চাদের কী রোগ দেখা যায়, তোমরা খুব ইজিলি করে দিতে রিকেট বা অস্টিওম্যালেসিয়া। পরীক্ষা একটু ঘুরিয়ে দিতে অনেকে এবার বলবে স্যার প্রশ্ন খুব টাফ হয়েছে, কিন্তু অনেকেই কিন্তু এই প্রশ্ন করে আসবে, যারা করে আসবে তারা র্যাঙ্ক করবে সামনের দিকে। ঠিক আছে, চলো। নিম্নলিখিত কোনটি মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থি। তো মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থি মনে রাখবে যকৃৎ। ঠিক আছে, যকৃৎ হচ্ছে মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থি, যেখানে কিন্তু ইউরিয়া তৈরি হয় এবং সেটা মূত্রের মাধ্যমে এচিত হয়ে যায়। ঠিক আছে, আর মনে রাখবে মানুষের পেশি ও যকৃতে কিন্তু কার্বোহাইড্রেট গ্লাইকোজেন হিসাবে সঞ্চিত থাকে। কি বললাম, মানুষের পেশিতে এবং হচ্ছে যকৃতে কার্বোহাইড্রেট গ্লাইকোজেন হিসাবে সঞ্চিত থাকে। ক্লিয়ার, চলো নেক্সট প্রশ্ন। নিচের কোন রোগটি নিয়াসিনের অভাবে ঘটে। নিয়াসিনের অভাবে কোন রোগটি ঘটে জানতে চেয়েছে, পেলেগ্রা, রিকেট, স্কারভি এবং অপশন ডিতে রয়েছে পার্নিসিয়াস অ্যানিমিয়া। আমি কিন্তু অ্যান্সারটা বলবো না, ঠিক আছে, কেননা অনেক সময় পরীক্ষা জানতে চাওয়া হয় যে বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম। ঠিক আছে, আমি এখানে কোনো ভিটামিন রাসায়নিক নাম দিয়ে রাখিনি, তো এখানে বলে রেখেছি। দেখো, ভিটামিন বি3 এর অভাবে পেলেগ্রা হয়, ভিটামিন ডি এর অভাবে রিকেট হয়, ভিটামিন সি এর অভাবে স্কারভি হয়, ভিটামিন বি12 এর অভাবে পার্নিসিয়াস অ্যানিমিয়া হয়। তাই তোমরা আমাকে কমেন্ট করে জানিও নিয়াসিনের অভাবে কী রোগ হয়। ঠিক আছে, তোমরা এরকমই কমেন্টটা করবে, কিন্তু নিয়াসিনের অভাবে এই রোগটা হয়, শুধু রোগটা লিখো না, তাহলে বুঝতে অসুবিধা হয়। ঠিক আছে, তোমরা লিখবে নিয়াসিনের অভাবে এই রোগটা হয়। ঠিক আছে, এটা তোমরা কিন্তু আমাকে জানাবে। অ্যান্সার কিন্তু আমি এই ডেটা দেওয়া আছে এর মধ্যেই রয়েছে। ঠিক আছে, যারা এই নিয়াসিন কোন ভিটামিন রাসায়নিক নাম জানো তারাই কিন্তু অ্যান্সারটা করতে পারবে। চলো নেক্সট প্রশ্নে কি বলছে দেখো, বলছে মানব শরীরের সর্বাপেক্ষা শক্ত অংশ কোনটি, ডেন্টাইন, এনামেল, অস্থি এবং অপশন দিতে আছে নখ। মনে রাখবে এটা হয়ে যাবে অপশন বি এনামেল। ঠিক আছে, এবার দেখো মানুষের দন্ত সংকেত একটু দেখে নাও। দন্ত সংকেত হচ্ছে ICPM। ঠিক আছে, আই হচ্ছে 2/2, সি হচ্ছে 1/1, PM হচ্ছে 2/2, এম মানে 3/3। মানে কি এটা মানে হচ্ছে যে আই মানে কি ইনসিজার, এটা ইনসিজার হচ্ছে উপরের চলে, প্রতিটা চলে দুটো করে রয়েছে, কিন্তু উপরের চলে দুটো, নিচের চলে দুটো। ক্যানাইন, সি মানে হচ্ছে ক্যানাইন বা ছেদক। ঠিক আছে, একটু জুম করে তোমার দেখতে সুবিধা হবে। দেখো, এত নিশ্চয়ই প্রত্যেকের ক্লিয়ার। দেখো যে আই হচ্ছে ইনসিজার, যার বাংলা হচ্ছে কৃন্তক, সি হচ্ছে ক্যানাইন বা ছেদক,
PM হচ্ছে প্রিমোলার বা পুরোপেশক, আর M হচ্ছে মোলার বা পেশক। ঠিক আছে, তো মানে কি, মানে উপরের চোয়ালে 3টে রয়েছে, নিচের চোয়ালে 3টে রয়েছে, মানে প্রতিটা চোয়ালে কিন্তু 3টে করে রয়েছে। এর 2টো করে রয়েছে, ওই জন্য দেখো 2 2 লেখা আছে। এর একটা করে রয়েছে, যখন সি একটা আছে, আর কৃন্তক বা ইনসিজার রয়েছে 2টো করে, তার 2টো রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে মানুষের দাঁতের সংকেত। আর এনামেল হচ্ছে দাঁতের মানবদের সবথেকে কঠিনতম অংশ। ঠিক আছে, এবার দেখো কোনটা কোন কাজে লাগে, এটাও কিন্তু পরীক্ষা জানতে চাওয়া হয়, যে কৃন্তক বা ইনসিজার কি কাজে সাহায্য করে। তোমার একটা খাদ্যবস্তু কাটতে সাহায্য করে কৃন্তক। ছেদক দাঁতগুলো কী করে, খাদ্যবস্তুকে ছিঁড়তে সাহায্য করে। প্রিমোলার দাঁতগুলো কী করে, খাদ্যকে চিবাতে সাহায্য করে। আর মোলার দাঁতগুলো কী করে, খাদ্যবস্তুকে গুঁড়ো গুঁড়ো করতে সাহায্য করে। ঠিক আছে, তো প্রতিটা দাঁতের কাজ কি কি সেটা একটু প্রত্যেকে দেখে নিও কিন্তু। ঠিক আছে, দন্ত সংকেত, মানবদের কোনটা কঠিনতম অংশ, এবং প্রতিটা দাঁতের কাজ কি, এগুলো একটু প্রত্যেকে ভালো করে দেখে নেবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। বলছে যেসব প্রাণী নিজ দেহ বা অন্য প্রাণের দেহ নির্গত মল খাদ্যরূপে গ্রহণ করে তাকে কি বলে? তাকে বলা হচ্ছে কপ্রোফ্যাগি। মনে রাখবে, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, শুয়োর এবং গিনিপিগ এরা নিজেদের মলগুলো খাদ্যরূপে গ্রহণ করে, শুয়োর এবং গিনিপিগ। ঠিক আছে, দিয়ে সেখান থেকে পুষ্টি লাভ করে। তো এইসব যে প্রসেস, সেই প্রসেসটা হচ্ছে কপ্রোফ্যাগি। এরা হচ্ছে কপ্রোফেগাস অ্যানিমাল। ক্লিয়ার? তো এটা কিন্তু একটু মনে রাখবে। চলো নেক্সট প্রশ্নে। মানবদেহে যকৃতে শর্করা কী রূপে সঞ্চিত থাকে? একটু আগে তোমাদের বললাম, মানবদেহে যকৃতে শর্করা কী রূপে সঞ্চিত থাকে? শর্করা বা কার্বোহাইড্রেট, গ্লাইকোজেন রূপে। ঠিক আছে, অপশানই হবে কিন্তু সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। শ্বসন প্রক্রিয়ায় মোট কত অণু এটিপি উৎপন্ন হয়? 8 অণু, 24 অণু, 6 অণু, 38 অণু। দেখো, শ্বসন প্রক্রিয়ার গ্লাইকোলাইসিসে উৎপন্ন হচ্ছে 8টা, পাইরুভেট জারণ হচ্ছে 6টা, এবং ক্রেবস চক্র হচ্ছে 24টা। এটা কিন্তু মাথায় রাখবে। টোটাল বলেছে, এখানে টোটাল কিন্তু বলেছে শ্বসনে মোট কতগুলো এটিপি উৎপন্ন হয়। যদি মেনশন করতো গ্লাইকোলাইসিস, যদি মেনশন করতো পাইরুভেট, যদি মেনশন করতো ক্রেবস চক্র, তাহলে ক্রেবস চক্র বলে 24টা হতো, গ্লাইকোলাইসিস বলে 8টা হতো, পাইরুভেট জারণে বলে 6টা হতো। কিন্তু বলেছে শ্বসন প্রক্রিয়াটা মোট কতগুলো হচ্ছে, তাহলে তোমার এই 24, এই 6 এবং এই 8 এদের যোগফল হবে, মানে 38 অণু এটিপি উৎপন্ন হচ্ছে। ক্লিয়ার? তাহলে সেখানে 38 লেখা আছে, মানে অপশান ডি হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। এটা কিন্তু একটু ভালো করে প্রত্যেকে দেখবে, ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, এটা বলতে ভুলে যাচ্ছিলাম। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। এটা কিন্তু আজকের সেশনের শেষ প্রশ্ন। বলছে সমুদ্র তলে বসবাসকারী মানুষের তুলনায় পাহাড়ে বসবাসকারী ব্যক্তির কী দেখা যায়? আরবিসি এর ঘনত্ব বেশি হয়, ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা বেশি হয়, আরবিসি এর ঘনত্ব বেশি হয়, এবং কি বলছে অপশান দিতে বলছে এ ও বি উভয়ই। ঠিক আছে, দেখো সমুদ্র যারা বসবাস করে তাদের তুলনায় পর্বতবাসী বা অ্যাথলেটদের শক্তির চাহিদা বেশি হয়। এরা কী করে, শ্বাস গ্রহণের সময় অধিক অক্সিজেন গ্রহণ করে। তো এর ফলে কী হচ্ছে, এদের আরবিসির ঘনত্ব বেশি হচ্ছে এবং ফুসফুসের বায়ু ধারকত্ব বেশি হচ্ছে। মানে অপশান এ হচ্ছে, অপশান বি হচ্ছে, মানে অপশান ডি হচ্ছে আমার সঠিক উত্তর। এ ও বি উভয়ই কিন্তু সঠিক। মানে এদের শরীরে আরবিসির ঘনত্ব বেশি হচ্ছে এবং ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতাও কিন্তু বেশি হচ্ছে। ঠিক আছে, কাদের তুলনায়? সমুদ্র তলে যারা বসবাস করে তাদের তুলনায় কিন্তু পাহাড়ে বসবাসকারী ব্যক্তির কিন্তু বেশি হচ্ছে। ঠিক আছে, তাহলে বোঝা গেল প্রত্যেকের। এটা কিন্তু আজকের সেশনের শেষ প্রশ্ন ছিল। ক্লিয়ার প্রত্যেকের? আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। তো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের সেশন। আর সবশেষে তোমাদের একটা কথা জানিয়ে রাখতে চাই, যারা ফুল মক টেস্ট চাইছো, 15টা ফুল মক টেস্ট আমরা তোমাকে প্রোভাইড করব মাত্র 99 টাকায়। ঠিক আছে, মাত্র 99 টাকায় আমি তোমাদেরকে 15টা ফুল মক টেস্ট প্রোভাইড করব। ঠিক আছে, এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখানে জয়েন হয়ে গিয়েও পেয়ে যেতে পারো, নাহলে ডিরেক্টলি তোমরা আমাকে এই নাম্বারে ফোন করে নেবে। ঠিক আছে, তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়, চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। বাই।